বড়নগর আজিমগঞ্জ, যেখানে রয়েছে রানী ভবানীর স্থাপত্য কীর্তি চার বাংলা মন্দির, রাজরাজেশ্বর মন্দির ও বহু প্রাচীনকালের স্থাপত্যের নিদর্শন। বড়নগর জায়গাটি শহর হলেও এখনো সেখানে একটা সুন্দর গ্রাম্য পরিবেশ রয়ে গিয়েছে। বিশেষ করে জায়গাটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে গঙ্গা নদীর বক্ষের তীরে বলে। তাহলে আর দেরি কেন, চলুন আজ সেই ফেমাস ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস করেই ঘুরে আসি আজিমগঞ্জ থেকে। তাহলে গল্পের শুরুটা এখান থেকেই করা যাক। বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন। এখন আমি দাঁড়িয়ে আছি বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। 3:30 আমার ট্রেন রয়েছে। আর ওই দেখুন, বলতে বলতে চলে আসছে কলকাতা সাইরাং এক্সপ্রেস। ফেসবুকে বলুন, ইউটিউবে বলুন, সব জায়গায় এই ট্রেনটি নিয়ে কত মাতামাতি। তখন থেকে ইচ্ছা ছিল এই ট্রেনটা একবার চাপবো, কিন্তু আর সুযোগ বা সময় কোনোটাই হয়ে ওঠেনি। আজ সুযোগ পেয়েছি, তাই ভাবলাম একবার চেপেই নিই। না হয় 30 টাকা ভাড়া দিয়ে যাব একটু অল্পক্ষণের রাস্তা, তবু ট্রেনে চাপাতে হবে। এবং যখন আজিমগঞ্জ যাচ্ছি তখন ভাবলাম এই ট্রেনটাতে একবার ঘুরে আসি। একদম রাইট টাইমে ছেড়ে দিল সাইরাং এক্সপ্রেস বহরমপুর কোর্ট স্টেশন থেকে। ট্রেনটা আসলে ছাড়েনি সম্পূর্ণভাবে, আবার কিন্তু প্ল্যাটফর্মেই দাঁড়াবে, কারণ প্ল্যাটফর্মটা এত ছোট আর ট্রেনটা এত বড় যে ওই জন্য প্ল্যাটফর্মে ট্রেনটাকে গিয়ে দুবার দাঁড়াতে হয়। আর এই দেখুন, জেনারেল কম্পার্টমেন্ট একদম ফাঁকা। আপনারা যদি কলকাতা থেকে আসতে চান আজিমগঞ্জ, বিশেষ করে এইভাবে ঘুরতে একদিন, তাহলে কিন্তু এভাবে আসতে পারেন। সাইরাং এক্সপ্রেস বহরমপুর ছেড়ে বেরিয়ে গেল। এখন একদম দাঁড়াবে মুর্শিদাবাদ স্টেশনে, আর কাশিমবাজার দাঁড়ায় না ট্রেনটা, তারপর থামবে আজিমগঞ্জ। বহরমপুর স্টেশন ছাড়তে না ছাড়তে ট্রেনের স্পিড দেখুন শুধু একবার। কাশিমবাজার ক্রস করছে এখন ঝড়ের গতিতে সাইরাং এক্সপ্রেস। এখানে তো দাঁড়ায় না, শুধু দাঁড়ায় না বলতে কি, মানে গোটা কলকাতা থেকে আস্তে আস্তে না, শুধুমাত্র মাঝখানে শুধু কৃষ্ণনগর, তারপরে বহরমপুর আর মুর্শিদাবাদ জেলায় 3টে স্টপেজ পেয়েছে। আমাদের বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ জংশন আর হচ্ছে আজিমগঞ্জ জংশন। তারপর তো ছেড়ে চলে যাচ্ছে ফারাক্কা মালদার দিকে। এই জন্যই গতিটা এত বেশি এর। কাটিগঙ্গা ক্রস করছে এখন। এই বাঁ দিকে দেখছেন, এটা হচ্ছে কাটিগঙ্গা। আর এরপরে চলে আসবে মুর্শিদাবাদ জংশন। এখন এই ট্রেনটার কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। অসুবিধাটা আগে বলে নিই। অসুবিধা হচ্ছে, যারা ধরুন শিলিগুড়ির দিকে যাবে এনজিপির দিকে, এনজিপির টাইমটা হচ্ছে আপনার হচ্ছে রাত্রিবেলায় 9:40 মতো। তার মানে আপনি 9:40 এনজিপি গিয়ে আপনি আবার পাহাড়ে যেতে, মানে দার্জিলিং বলুন বা গ্যাংটক বলুন, তাহলে সেটা আপনি যেতে পারছেন না। সেদিকে আপনাকে থাকতে হচ্ছে কোথায়, আপনাকে এনজিপিতেই কোথাও একটা হোটেল ভাড়া থাকতে হচ্ছে। এটা সবথেকে বড় সুবিধা। আর যদি মানে সুবিধা কোথায়, সুবিধা হচ্ছে গুয়াহাটি। যারা কামাখ্যা যাবেন বেড়াতে, তারা গুয়াহাটি পৌঁছাবেন সকাল 6:30টায়। এটা একটা সুবিধা। আর আরেকটা জিনিস ব্যাপার হলো যে গুয়াহাটি থেকে যখন সাইরাং যাবে এই ট্রেনটা, তখন এই দৃশ্য কিন্তু দুর্দান্ত, ব্যাপক লাগবে কি তখন দেখতে। ট্রেন বেরিয়ে যাচ্ছে এখন লালবাগ স্টেশন ছাড়িয়ে। বাইরের প্রকৃতিটা শুধু দেখুন একবার, দারুণ লাগছে। একদম সবুজে সবুজ হয়ে আছে, একটু মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে আজকে। আর আজ তো নবমীর দিন। এইবার ট্রেনের টার্নিং পয়েন্ট শুরু, একদম 360 ডিগ্রি মতো ঘুরে যাবে ট্রেনটা একদম। তারপর নসিপুর ব্রিজের উপর দিয়ে যাবে। এই দৃশ্যটা কিন্তু দেখবার মতো। আর ট্রেনের এই যে যখন টার্নিংটা নেয় না, দেখতে খুব সুন্দর লাগে জিনিসটা।
আর সত্যি বলতে কি আজ এত জোরে ট্রেনটা যাচ্ছে আর এত হাওয়া সামনে থেকে আমি ঠিকমতো ক্যামেরাটা ঠিকমতো করতে পারছি না, মানে এত হাতের মধ্যে এত জোরে জোরে এসে বাড়ি লাগছে। আর এটা দেখুন, দারুণ লাগছে দেখতে। আর এই ট্রেনে যেতে যেতে এই পথে আপনি কিন্তু কাঠগোলাপের বাগানও দেখতে পাবেন। এই বাঁ দিকেই পড়বে কাঠগোলাপের বাগান। ওই যে দূরে কাঠগোলাপের বাগান, কাঠগোলাপের বাগান। আরেকটা জিনিস আপনাদের বলে নিই, এই ট্রেনে কিন্তু ওইসব হকার টকার নেই যে আপনি ভাবছেন ট্রেনে উঠে এই ঝালমুড়ি উঠবে এই উঠবে, কারণ ট্রেনটা তো থামেই খুব কম স্টেশনে। সেই জন্য আপনারা যদি বাড়ি থেকে যদি পারেন তো ম্যাক্সিমাম খাবারটা কিন্তু ক্যারি করেই নিয়ে আসবেন, নাহলে ট্রেনে কিন্তু খুব কম জিনিসই পাবেন, কারণ ট্রেনে কোনো হকার ওঠে না। এবং যদি কোনো স্টেশনে যখন দাঁড়াবে তখন সেই স্টেশনে কিছু তখন আপনারা পেতে পারেন। আদারওয়াইজ কিন্তু ট্রেনের মধ্যে যেরকম হকার থাকে লোকাল ট্রেনে বা এমনি এক্সপ্রেস ট্রেনেও, সেরকম কিন্তু এই ট্রেনে কোনো কিছু নাই। ওই দেখুন নসিপুর ব্রিজের উপর দিয়ে যাচ্ছে ট্রেনটা এখন, আর নিচ দিয়ে বয়ে গেছে গঙ্গা। নসিপুর ব্রিজ ক্রস করার পর ট্রেনের কিন্তু স্পিড অনেক কমে যায়, আর সামনে চলে আসছে আজিমগঞ্জ জংশন। ওই পাশের ওই লাইনটা চলে গেছে খাগড়াহাট, খাগড়াহাট হাওড়া কাটোয়া আজিমগঞ্জ, ওইটাই রামপুরহাট। রামপুরহাট ওইটা গেছে রামপুরহাট, ওই যে দূরেরটা, আর ওই দূরের লাইনটা গেছে রামপুরহাটের দিকে, আর এটা গেছে খাগড়াঘাট হয়ে হাওড়া। আজিমগঞ্জ ঢুকছে ট্রেন এখন, আর ট্রেন দেবে হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মে। তারপর 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাকে আসতে হবে ফ্লাইওভার দিয়ে আবার 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তারপর যাই, তারপর বলছি। ট্রেনটা কিন্তু দারুণ করেছে, তাই না? খুব সুন্দর। একবার ইচ্ছা থাকলো এই ট্রেনে করেই গুয়াহাটি যাব, কামাখ্যা মন্দির যখন যাওয়ার ইচ্ছা হবে তখন এই ট্রেনে করেই যাব। এটাই আমাদের সুবিধা। কত বদলে গেছে তাই না স্টেশনটা। আজিমগঞ্জ স্টেশন কত পরিবর্তন এখন। স্টেশন থেকে চরবাংলা যাওয়ার জন্য টোটো করতে যাচ্ছিলাম, কিন্তু সবাই বলছে রিজার্ভ করতে হবে, 100 টাকা লাগবে। আমি বললাম না, ওইভাবে যাবো না। আমি স্টেশন থেকে 10 টাকা দিয়ে যাচ্ছি এখন আজিমগঞ্জ সিটি। আজিমগঞ্জ সিটি। এবার আজিমগঞ্জ সিটি থেকে আবার 10 টাকায় চলে যাবো আমি একদম চরবাংলা মন্দির অবধি। রেলগেট ক্রস করে ওপারে যেতে হবে। যাই আজিমগঞ্জ সিটি স্টেশন, এটা আজিমগঞ্জ সিটি থেকে আবার একটা টোটো করে চলে এলাম আমি এখন চরবাংলা মন্দিরে, মাত্র 10 টাকায়। চারবাংলা মন্দির 1760 সালের দিকে তৈরি হয়েছিল। কালের বিপর্যয় থেকে বেঁচে থাকা কয়েকটি মন্দিরের মধ্যে এটি হলো একটি, যা নাটোরের রানী ভবানীর পৃষ্ঠপোষকতায় এটি তৈরি হয়েছিল। একসময় পবিত্র বারাণসী শহরের মতনই এই বরানগরে 100টি মন্দির ছিল, যার মধ্যে এখন মাত্র কিছু সংখ্যক মন্দিরই রয়ে গিয়েছে। টেরাকোটার পোড়ামাটির এই সুন্দর কারুশিল্প সত্যি দেখবার মতো। প্রত্যেকটা মন্দিরের মধ্যে 3টি করে শিবলিঙ্গ আছে আর 3টি করে দরজা, কিন্তু এখন মন্দির বন্ধ হওয়ার সময়, তাই সবটা আপনাদের ঘুরিয়ে দেখানো সম্ভব হলো না। আরেকটি কথা,
এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা কিন্তু নিষিদ্ধ। কারণটা কি তা আমার জানা নেই, তবু আপনাদের জন্য যথাসাধ্য চেষ্টা করলাম। মন্দিরের ভৌগোলিক অবস্থানটাও ভারী সুন্দর, একদম গঙ্গা নদীর ধারে। গঙ্গা নদীর ঠান্ডা বাতাস বইছে আজকে, সব মিলিয়ে পরিবেশটাই খুব সুন্দর লাগছে। আমি বলবো যারা আসেননি এখানে তারা একবার আসবেন, ভালো লাগবে। চরবাংলা মন্দিরের গা ঘেঁষে রয়েছে এই ঐতিহাসিক স্থানটি। এটা কি ছিল তা কিন্তু আমার জানা নেই। বেশ ভগ্নপ্রায় অবস্থা, যত্নের অভাবে ঢুকছে। রানী ভবানীর তৈরি কোনো মন্দির হবে হয়তো, রক্ষণাবেক্ষণের অভাবে ঢুকছে প্রায়। লতা পাতা, বট, শিকড় জরাজীর্ণ এই স্থানটির দেয়ালগুলো দেখলেও সেই সময়কার ভাবমূর্তি চোখে পড়ে। হয়তো কোনো বাসযোগ্য স্থানও হতে পারে, যা গঙ্গার পাড় ঘেঁষে তৈরি করা হয়েছিল। ভেতরে ঢুকতে ভয়ও লাগছে, সাপ পোকামাকড়ের আস্তানা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি আপনাদের কারো জানা থাকে তবে কমেন্টে জানাবেন কি ছিল এটা। চারবাংলা মন্দির থেকে মাত্র 1 মিনিট হাঁটলেই এই সামনে পড়বে নাটোরের রানী ভবানীর তৈরি আরেক মন্দির, যার নাম ভবানীশ্বর মন্দির। চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এখানকার একজন বললেন যে এই মন্দিরটি রানী ভবানীর তৈরি না, এটি রানী ভবানীর মেয়ে তারাসুন্দরী 1755 সালে এই মন্দিরটা নাকি বানিয়েছিলেন। এটি সম্পূর্ণ চুন আর কাঁটা দিয়ে নাকি তৈরি। মন্দিরের অনেক কারুকার্য ছিল সামনের দিকে, কিন্তু তার বেশিরভাগই ধ্বংস হয়ে গিয়েছে। বাইরে দিয়ে তালা লাগানো রয়েছে, তবে এই মন্দিরকে সংস্কারের কাজও চলছে। তবে ভেতরে কি আছে সেটা আপনাদের দেখাতে পারলাম না, যেহেতু তালা মারা রয়েছে বলে। তাই বাইরের দিক থেকে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভবানীশ্বর মন্দিরের পাশে রয়েছে রাজরাজেশ্বরী মন্দির। দুটি প্রাচীন ভগ্নপ্রায় মন্দিরও আছে, তবে সেখানে কোনো দেবমূর্তি নাই। আর এই গোটা চত্বরটি হলো রাজরাজেশ্বরী ময়দান। চলুন সামনের মূল মন্দির থেকে আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। বেশ অনেক বড় এলাকা নিয়ে কিন্তু এই জায়গাটা রয়েছে। সামনে ফুটবল গ্রাউন্ডের মতো মাঠও রয়েছে, এপাশে মন্দির ভবানীশ্বর মন্দির, ওপাশে রাজরাজেশ্বরী মন্দির। আর এই পাশটা বেশ সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মতন, ভারী সুন্দর। এখনও গ্রামে গঞ্জে যেমন লাগে দেখতে। মিউনিসিপ্যালিটি হলেও সেই গ্রামের ছোঁয়াটা কিন্তু রয়ে গেছে এখনও। আর পাশেই তো গঙ্গা রয়ে গেছে। চলুন একটু যাই গঙ্গার ধার দিয়ে। আর চারিদিকে দেখুন একদম ঝিঝি পোকার ডাক শুধু। এই যে সে আমার সুন্দর গঙ্গা। যাই একটু গঙ্গার ধারে বসে নিই কিছুক্ষণ, প্রকৃতিটা একটু দেখে নিই, একটু উপভোগ করি, তারপর না হয় চলে যাব। আর আজকে এখানে বসে সত্যি দারুণ লাগছে, কিন্তু একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। গ্রামগঞ্জ ঘুরতে তো এমনি আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে এইসব জায়গাগুলো আরও সুন্দর লাগে। এখন তো সন্ধ্যে নেমে এসছে, আর একটু পর বাড়ির দিকেও ফিরতে হবে। তার আগে যতক্ষণ পারি একটু সময় কাটিয়ে নিই এখানে, বেশ ভালো লাগছে।
হেঁটে হেঁটে ফিরছিলাম কৃষ্ণনগর সিটির দিকে, হঠাৎ চোখে পড়ে গেল এই গোপীনাথজি মন্দিরটা। ভালো, এত যখন এসেছি তখন একবার দেখাই করে নিই, না একটু ঠাকুরের দর্শন করলাম। জয় বাবা গোপীনাথ। আর পরিবেশটা দেখুন বেশ সুন্দর, গাছপালা দিয়ে অনেকটা জায়গা নিয়ে পরিবেশের মধ্যে রয়েছে, বেশ ভালো লাগলো দেখে। আপনারা আসলে আপনারা এই জায়গাটা আসবেন, বলবেন গোপীনাথজি মন্দির। এই যে আজকে নবমীর রাত, গ্রামের মধ্যেই সুন্দর প্যান্ডেল, বেশ ভালো করেছে। আর এই যে এখানে জিলিপি ভাজছে, জিলিপি না সরি, এটা অমৃতি। পথের ধারে পেয়ে গেলাম আরও একটা মন্দিরের দর্শন। ভেতরে ঢুকলাম, ঢুকে দেখে নিচে লেখা ছিল এখানে যে রিপেয়ার্ড বাই ডিএল নওলাখা 1940। তার মানে মন্দিরটার বয়স কিন্তু আরও পুরনো, এবং 1940 সালে এটাকে ডিএল নওলাখা এটাকে রিপেয়ার করেছিলেন। এটাও তাহলে অনেক একটা প্রাচীন মন্দির। আর এই যে লেখা রয়েছে দেখুন, রিপেয়ার্ড বাই ডিএল নওলাখা 1940। আর এখানে 3টে শিব মন্দির রয়েছে। এত কিছু যখন ঘুরলাম তখন আর বাড়িকুঠি রাজবাড়িটাই বাদ দিই কেন, একজনকে জিজ্ঞাসা করতে করতেই হাঁটতে হাঁটতেই চলে এলাম বাড়িটা কোন দিকে। বললেন এই দিকে সোজা যান, সোজা গিয়ে পেয়ে যাবেন। তো এই হলো সেই বাড়িকুঠি রাজবাড়ি। ভেতরে তো জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, যারা একমাত্র এখানে নাইট স্টে করবেন তারাই একমাত্র ভেতরে প্রবেশ করতে পারবেন, এবং সেটা কিন্তু খুব কস্টলি। আমি গুগলে সার্চ করে দেখলাম প্রায় পার নাইট হচ্ছে 13,000 টাকার মতো দুজনের থাকার ব্যবস্থা সেখানে রয়েছে। আর এখন চলে এলাম আমি কৃষ্ণনগর সিটিতে। আর এই যে এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে গঙ্গার ঘাটে। ওপারে কিন্তু একটা গঙ্গা আরতি হতো, তা আমি অনেকক্ষণ ওয়েট করলাম এখানে, কিন্তু আজ পুজোর জন্য হয়তো সেটা বন্ধ রয়েছে। আর দৃশ্যটা দেখুন খুব সুন্দর লাগছে এখান থেকে। আজিমগঞ্জের মানুষ ঘাট পেরিয়ে ওপারে যাচ্ছে জিয়াগঞ্জ, আবার জিয়াগঞ্জের মানুষ ওপার থেকে ঘাট পেরিয়ে আসছে এপারে। আর রাতের দৃশ্যটা দেখুন দুর্দান্ত লাগছে। আরতিটা হলে বোধহয় আরও বেশি সুন্দর লাগতো। আমি মেনলি আরতিটাকে একটা তোলার জন্যই, ভিডিও করার জন্যই আরও এসেছিলাম এখানে, কিন্তু একজন বললো না এখন পুজোর জন্য মনে হয় বন্ধই রয়েছে। চলুন, এখন অনেক রাত হয়েছে, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ভালো লাগলো, ধন্যবাদ, শুভরাত্রি।